নানা রঙের রবীন্দ্রনাথ ইউটিউব চ্যানেলে আমি শ্যামলী মিত্র এই পর্বে পড়ছি ইউরোপ প্রবাসীর পত্র। মোট ১৩টি চিঠির প্রথমটির নির্বাচিত কিছু অংশ আজ উপস্থাপনার বিষয়। এই গ্রন্থের পরিশিষ্ট অংশে উল্লিখিত ১৯৩৬ সালে বন্ধু চারুচন্দ্র দত্তকে রবীন্দ্রনাথের লেখা একটি চিঠিতে তিনি জানাচ্ছেন, এই বইটাকে সাহিত্যের পংক্তিতে আমি বসাতে চাই, ইতিহাসের পংক্তিতে নয়। পাঠ্য জিনিসেরই মূল্য সাহিত্যে, অপাঠ্য জিনিসের মূল্য ইতিহাসে। ইউরোপ প্রবাসীর পত্রশ্রেণী আগাগোড়া অরক্ষণীয় নয়। এর সপক্ষে একটা কথা হচ্ছে, সে হচ্ছে এর ভাষা। নিশ্চিত বলতে পারি নে, কিন্তু আমার বিশ্বাস বাংলা সাহিত্যে চলতি ভাষায় লেখা বই এই প্রথম। আজের বয়স হলো প্রায় ৬০। সেক্ষেত্রেও আমি ইতিহাসের দোহাই দিয়ে কৈফিয়ত দাখিল করব না। আমার বিশ্বাস বাংলা চলতি ভাষার সহজ প্রকাশ, পটুতার প্রমাণ এই চিঠিগুলির মধ্যে আছে। তারপরে লেখার জঙ্গলগুলো সাফ করবা মাত্র দেখা গেল এর মধ্যে শ্রদ্ধা বস্তুটাই ছিল গোপনে। অশ্রদ্ধাটা উঠেছিল বাহিরের আগাছার মতো নিবিড় হয়ে। আসল জিনিসটাকে তারা আচ্ছন্ন করেছিল, কিন্তু নষ্ট করেনি। এইটে আবিষ্কার করে আমার মন অত্যন্ত প্রসন্ন হয়েছে। কেননা নিন্দা নৈপুণ্যের প্রাচুর্য ও চাতুর্যকে আমি সর্বান্তকরণে ঘৃণা করি। ভালো লাগবার শক্তি বিধাতার শ্রেষ্ঠ পুরস্কার মানব জীবনে। সাহিত্যে কুৎসাবিলাসীদের ভোজের দাদন আমি নিইনি, আর কিছু না হোক এই পরিচয়টুকু আমি রেখে যেতে চাই। এই বইয়ের আখ্যাপত্রটিও উল্লেখ্য। ভাই জ্যোতি দাদা, ইংল্যান্ডে যাহাকে সর্বাপেক্ষা অধিক মনে পড়িত, তাহারই হস্তে এই পুস্তকটি সমর্পণ করিলাম। স্নেহভাজন, রবি। শুরু করছি ইউরোপ প্রবাসীর পত্র। সেপ্টেম্বরে আমরা পুনা স্টিমারে উঠলেম। ৫টার সময় জাহাজ ছেড়ে দিলে আমরা তখন জাহাজের ছাতে দাঁড়িয়ে। আস্তে আস্তে আমাদের চোখের সামনে ভারতবর্ষের শেষ তটরেখা মিলিয়ে গেল। চারিদিকের লোকের কোলাহল সইতে না পেরে আমি আমার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেম। গোপন করবার বিশেষ প্রয়োজন দেখছি নে। আমার মনটা বড়ই কেমন নির্জীব, অবসন্ন, ম্রিয়মান হয়ে পড়েছিল। কিন্তু দূর হোক গে, ওসব করুণ রসাত্মক কথা লিখবার অবসরও নেই, ইচ্ছেও নেই। আর লিখলেও হয় তোমার চোখের জল থাকবে না, নয় তোমার ধৈর্য থাকবে না। সমুদ্রের পায়ে দণ্ডবধ। ২০ থেকে ২৬ পর্যন্ত যে করে কাটিয়েছি তা আমিই জানি। সমুদ্র পীড়া কাকে বলে অবশ্যই জানো, কিন্তু কিরকম তা জানো না। আমি সেই ব্যামোয় পড়েছিলেন। সে কথা বিস্তারিত করে লিখলে পাষাণেরও চোখে জল আসবে। ৬টা দিন মশাই শয্যা থেকে উঠিনি। যে ঘরে থাকতেম সেটা অতি অন্ধকার, ছোট। পাছে সমুদ্রের জল ভিতরে আসে, তাই চারিদিকের জানলা সম্পূর্ণরূপে বন্ধ। অসূর্যম্পর্শ রূপ ও অবায়ুস্পর্শ দেহ হয়ে ৬টা দিন কেবল বেঁচেছিলেন মাত্র। প্রথম দিন সন্ধেবেলায় আমাদের একজন সহযাত্রী আমাকে জোর করে বিছানা থেকে উঠিয়ে খাবার টেবিলে নিয়ে গেলেন। মাথার ভিতরে যা কিছু আছে সবাই মিলে যেন মারামারি কাটাকাটি আরম্ভ করে দিলে। চোখে দেখতে পাই নে, পা চলে না, সর্বাঙ্গ টলমল করে। ২ পা গিয়েই একটা বেঞ্চিতে বসে পড়লেন। আমার সহযাত্রীটি আমাকে ধরাধরি করে জাহাজের ডেকে অর্থাৎ ছাতে নিয়ে গেলেন। একটা রেলের উপর ভর দিয়ে দাঁড়ালেন। তখন অন্ধকার রাত।
আকাশ মেঘে আচ্ছন্ন, আমাদের প্রতিকূলে বাতাস বইছে সেই অন্ধকারের মধ্যে। সেই নিরাশ্রয় অকুল সমুদ্রে দুই দিকে অগ্নি উৎক্ষিপ্ত করতে করতে আমাদের জাহাজ একলা চলেছে। যেখানে চাই সেই দিকেই অন্ধকার। সমুদ্র ফুলে ফুলে উঠছে। সে এক মহা গম্ভীর দৃশ্য। জাহাজ যখন চলে তখন তার দুই দিকে যেন আগুন ভেঙে পড়ে। একেই ফসফোরেসেন্স বলে। 28শে সেপ্টেম্বর শনিবার সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের সম্মুখে সব পাহাড় পর্বত উঠেছে। অতি সুন্দর পরিষ্কার প্রভাত। সূর্য সবেমাত্র উঠেছে, সমুদ্র অতিশয় শান্ত। দূর থেকে সেই পর্বতময় ভূভাগের প্রভাত দৃশ্য এমন সুন্দর দেখাচ্ছে যে কি বলবো। পর্বতের উপর রঙিন মেঘগুলি এমন নত হয়ে পড়েছে যে মনে হয় যেন অপরিমিত সূর্যকিরণ পান করে তাদের আর দাঁড়াবার শক্তি নেই। পর্বতের উপরে যেন অবসন্ন হয়ে পড়েছে। আয়নার মতো পরিষ্কার শান্ত সমুদ্রের উপর ছোট ছোট পালতোলা নৌকোগুলি আবার কেমন ছবির মতো দেখাচ্ছে। এডেনে পৌঁছে বাড়িতে চিঠি লিখতে আরম্ভ করলেন, কিন্তু লিখতে গিয়ে দেখি যে এ কদিন নাড়াচাড়া খেয়ে মাথার ভিতরে যেন সব উল্টো পাল্টা হয়ে গেছে। বুদ্ধির রাজ্যে একটা অরাজকতা ঘটেছে। কি করে লিখব ভালো মনে আসছে না। ভাবগুলো যেন মাকড়সার জালের মতো, ছুঁতে গেলেই অমনি ছুঁড়ে খুঁড়ে যাচ্ছে। আমি যখন ঘর থেকে বেরোতে আরম্ভ করলাম তখন জাহাজের যাত্রীদের উপর আমার নজর পড়ল ও আমার উপর জাহাজের যাত্রীদের নজর পড়ল। আমি স্বভাবতই লেডি জাতিকে বড় ডরাই। তাদের কাছে ঘেঁষতে গেলে এত প্রকার বিপদের সম্ভাবনা যে চাণক্য পণ্ডিত থাকলে লেডিদের কাছ থেকে 10 সহস্র হস্ত দূরে থাকতে পরামর্শ দিতেন। এক তো মনোরাজ্যে নানা প্রকার শোচনীয় দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা, তাছাড়া সর্বদাই ভয় হয় পাছে কি কথা বলতে কি কথা বলে ফেলি। আমাদের জাহাজে লেডির অভাব ছিল না, কিন্তু জেন্টলম্যানেরা সর্বদাই খুঁত করতেন যে তাদের মধ্যে অল্প বয়স্কা বা সুশ্রী একজনও ছিল না। একজন এত লম্বা, তার ঠোঁট এত বন্ধুর, তার মুখে এত দাগ, তার দাঁতের এত দৈর্ঘ্য, তার আহারের পরিমাণ এত অপরিমিত যে তেমন দুটো পুরুষ সচরাচর খুঁজলে পাওয়া যায় না। একজন আছেন, তাকে জ্যামিতি শাস্ত্রের রেখা লেংথ উইদাউট ব্রেথ বলা যেতে পারে। তার শরীর লম্বা, মুখ লম্বা, হাত লম্বা, পা লম্বা, চোখ ছোট, নাক ছোট, মাথা ছোট। একজনের দাঁতের সম্পূর্ণরূপে অভাব ছিল, কিন্তু আহারকালে দন্তবান ব্যক্তিরা তার কাছে পরাস্ত মানত। জাহাজে কেবল একজন যুবতী আছেন মাত্র, কিন্তু জেন্টলম্যানদের পোড়া অদৃষ্টবশত যারা অধিক বয়স্কা ছিলেন তাঁরাই যৌবনের মুখোশ পরে নানা প্রকার হাবভাব করে পুরুষদের হৃদয় রাজ্যে একটা গোলমাল বাঁধাবার জন্যে যথাসাধ্য বলপ্রয়োগ করতেন। পুরুষদের মন লুটপাট করবার জন্যে এই দিদিমার বয়সী লেডিগণ যেরকম প্রাণপণে যত্ন করতেন তা দেখলে তোমার মায়া হতো। পুরুষের কাছে তাদের সেই অতি মধুর ললিত গলিত ভাবের হাসি, অতি ঢলঢল ভাবের অঙ্গভঙ্গি দেখে আমার প্রচুর পরিমাণে হাস্য ও করুণ রসের আবির্ভাব হতো। কাপড় চোপড়ে রঙে চঙে তাঁরা তাদের ভাঙাচুরো রূপকে কোনো প্রকারে ঠেকো দিয়ে রেখেছেন মাত্র। এই তো প্রথম ইউরোপের মাটিতে আমার পা পড়ল। জানোই তো আমি কিরকম কাল্পনিক। মনে করেছিলাম ইউরোপে পৌঁছিয়েই কি এক অপরূপ দৃশ্য চোখের সম্মুখে খুলে যাবে। সে যে কি তা কল্পনাতেই থাকে, কথায় প্রকাশ করা যায় না। কিন্তু ছেলেবেলা থেকেই দেখে আসছি কল্পনার সঙ্গে সত্যরাজ্যের প্রায় বনে না। আমার স্বভাব দোষে
অনেক জিনিস ভালো করে ভোগ করতে পারিনি। কোনো নূতন দেশে আসবার আগেই আমি তাকে এমন নূতনতর মনে করে রাখি যে এসে আর তা নূতন বলে মনেই হয় না। কোনো মহান দৃশ্য দেখবার আগেই আমি তাকে এমন মহানতর করে মনে করে রাখি যে তাকে দেখে আর মহান বলে মনে হয় না। ইউরোপ আমার তেমন নতুন মনে হয়নি শুনে সকলেই অবাক। সাধারণত মনে আছে যে চিত্রশালায় গিয়ে অসংখ্য অসংখ্য চমৎকার ছবি দেখেছি, স্থাপত্যশালায় গিয়ে অসংখ্য অসংখ্য প্রস্তর মূর্তি দেখেছি, নানা দেশ বিদেশের নানা জিনিস দেখেছি, কিন্তু বিশেষ কিছু মনে নেই। তারপর প্যারিস থেকে লন্ডনে এলাম। এমন বিষণ্ণ অন্ধকার পুরী আর কখনো দেখিনি। ধোঁয়া, মেঘ, বৃষ্টি, কুয়াশা, কাদা আর লোকজনের ব্যস্ত সমস্ত ভাব, এই হচ্ছে লন্ডনের যথাসর্বস্ব। আমি 2-1 ঘন্টা মাত্র লন্ডনে ছিলাম। যখন লন্ডন পরিত্যাগ করলেম তখন নিঃশ্বাস পরিত্যাগ করে বাঁচলেন। আমার বন্ধুরা আমাকে বললেন, লন্ডনের সঙ্গে প্রথম দৃষ্টিতেই ভালোবাসা হয় না, কিছুদিন থেকে তাকে ভালো করে চিনলে তবে লন্ডনের মাধুর্য বোঝা যায়। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্বে পড়তে ফিরছি।